ওয়েলকাম টু ডব্লিউবি ম্যাথ ক্লাস। আমরা ভৌতবিজ্ঞানের যে এমসিকিউগুলো করছিলাম তার পরের স্কুলগুলো দেখব। কি বলছে, প্রথমে একের দাগে বলছে একটি স্বর্ণকোলয়েড কণার ব্যাস 20 nm মানে ন্যানোমিটার, সুতরাং এর ব্যাস মিটার এককে কত হবে? 20 ন্যানোমিটার। আমরা জানি ন্যানোমিটার থেকে মিটারে করতে গেলে কী করতে হবে? 10⁻⁹ দিয়ে গুণ করতে হয়, তাহলে এত হয়ে গেল মিটার। এনে অপশানগুলো দেখো কী আছে। 10⁻⁷, 10⁻⁸, 10⁻⁹, তাহলে অপশান নম্বর সি। মাত্রাহীন রাশি নয়, দ্রাব্যতা, ভরবেগ, পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব। তাহলে মাত্রাহীন রাশি নয় কোনটা? ভরবেগ, কারণ এর একটি নির্দিষ্ট মাত্রা আছে, আমরা আগে করেছি। ভরবেগের মাত্রা কি? ভর মানে m, বেগ l, t⁻⁻⁻1, এটা হচ্ছে ভরবেগের মাত্রা। বাকি রাশিগুলি হচ্ছে সমজাতীয় রাশির অনুপাত, সেই জন্য পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব ইত্যাদি রাশিগুলির কোনো একক নেই এবং সেই সঙ্গে সঙ্গে মাত্রা নেই, মাত্রাহীন রাশি। একজন খেলোয়াড় লং জাম্প দেওয়ার আগে কিছুটা দূর থেকে দৌড়ে এসে তারপর লং জাম্প দেয়, ঠিক আছে? এখানে বলছে কারণ। অপশান আছে শক্তি বৃদ্ধির জন্য, বেগ বৃদ্ধির জন্য, গতি জাঢ্য বৃদ্ধির জন্য, কোনোটিই নয়। তাই আমরা কি জানি এটা কি হবে? গতি জাঢ্য বৃদ্ধির জন্য। কারণ যদি দূর থেকে দৌড়ে আসে তাহলে সে কিছুটা গতি জাঢ্য অর্জন করবে, তার ফলে আরও বেশি দূর সে লং জাম্প করতে পারবে, সেজন্য এটা কী হবে না? গতি জাঢ্য বৃদ্ধির জন্য। তারপরে বলছে একটি বলকে যে কটি উপাংশে ভাগ করা যায় সেটি হলো 4টি, 2টি, একটিও না, যে কোনো সংখ্যক। তাহলে কী হবে না? যে কোনো সংখ্যক। যে কোনো একটি বলকে যদি তোমাকে বলতো যে লম্ব উপাংশে ভাগ করা যায় কয়টি, তাহলে 2টি। এ একটা উপাংশ, এর লম্ব মানে পারপেন্ডিকুলার একটা উপাংশ, বা এই একটা উপাংশ এর লম্ব মানে একটা, ঠিক আছে? এরকম লম্ব উপাংশে বললে 2টি ভাগে ভাগ করা যায়, কিন্তু যদি বলে একটি বলকে কতগুলি উপাংশে ভাগ করা যেতে পারে, তাহলে তুমি যতগুলি সংখ্যক উপাংশে ভাগ করতে পারো। তাহলে যে কোনো সংখ্যক উপাংশে ভাগ করা যায়, ঠিক আছে? তো তার লব্ধি বল ওই বল উল্লেখ্য বলটির মানে সমান হবে, ঠিক আছে? তাহলে যে কোনো সংখ্যক। তারপর এটা বলছে যদি 1 কেজি ভরের একটি বস্তু কণার উপর 1 নিউটন বল প্রয়োগ করা হয় তবে বস্তু কণায় উৎপন্ন ত্বরণ। তো আমরা জানি বল সমান কী হবে? ভর ইন্টু ত্বরণ, বা F = m মানে মাস, ভর ইন্টু a। তাহলে এখানে আমাকে কি বলছে না 1 কেজি ভর, তাহলে মাসটা কত, ভরটা কত? 1 কেজি। আচ্ছা, বস্তু কণার উপর 1 নিউটন বল, ফোর্সটা কত? 1 নিউটন। তাহলে আমাকে সেটাতে উৎপন্ন ত্বরণ বার করতে হবে a। তাহলে কত হবে? 1। সবগুলো এসআই ইউনিট আছে, তাহলে ইউনিট কী হবে? মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার এখানে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, এখানে অপশান আছে 100 মিটার/সেকেন্ড স্কোয়ার, 100 সেন্টিমিটার, 0.1 মিটার, 10 সেন্টিমিটার। তাহলে 1 মিটার মানে কত? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে কোন অপশানটা হবে? অপশান নম্বর বি, x612, ঠিক আছে? একটা মৌল বলেছে, তার বলছে এর আইসোটোপ। তাহলে আইসোটোপের ক্ষেত্রে আমরা কি জানি? তার আইসোটোপ মানে কি? একই পরমাণুর যার পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক কী হবে? একই হবে, কিন্তু ভর সংখ্যাটা আলাদা হতে পারে নিউটন সংখ্যা পরিবর্তন হওয়ার জন্য। তাহলে এখানে নিচে যেটা থাকে আমরা জানি কি? সেটা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এখানে আছে অপশন নম্বর ডিতে X613, যার পরমাণু ক্রমাঙ্ক এই মৌলটির সঙ্গে সমান, অর্থাৎ এই মৌলটি এটি একটি আইসোটোপ। অপশন নম্বর ডি। নিউটন আবিষ্কার করেন
স্যাডউইক, থমসন, রাদারফোর্ড, গোল্ডস্টাইন। তাহলে কী হবে? অপশন নম্বর এ, স্যাডউইক। বিজ্ঞানী স্যাডউইক নিউটন আবিষ্কার করেছিলেন। পরের স্কুলটা দেখব। বল সমান ভর ইন্টু এ হলে এ এর মাত্রিয় সংকেত কত হবে? বল সমান কি? ভর ইন্টু ত্বরণ। আমরা জানি এখানে কি বলছে, বল সমান ভর ইন্টু এ, তো এই এর মাত্রাটা লাগবে। তো এ মানে ত্বরণের মাত্রা জানি কি, এল টি টু দি পাওয়ার -2। তাহলে কোনটা হবে? অপশন নম্বর ডিতে আছে এল টি টু দি পাওয়ার -2। তাহলে নেক্সট, 1 অ্যাংস্ট্রম কত মিটার? আমরা জানি 1 অ্যাংস্ট্রম মানে কত? 10 টু দি পাওয়ার -10। যেমন ন্যানোমিটার হলে 10 টু দি পাওয়ার -9 হয়। এখানে আছে 10 টু দি পাওয়ার -12, এটাকে আমরা কী বলি? পিকোমিটার। তো এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -10, এটাকে আমরা বলবো অ্যাংস্ট্রম। অপশন নম্বর সি। কোনটি মাত্রাহীন রাশি নয়? আপেক্ষিক গুরুত্ব, দ্রব্যতা, ভরবেগ, পারমাণবিক গুরুত্ব। এটা আমরা এখনই করলাম। কোনটা হবে তাহলে? মাত্রাহীন রাশি নয় কোনটা? ভরবেগ। বলের পরিমাপের ধারণা পাওয়া যায় যে গতিসূত্র থেকে, তা হলো গতিবেগের সূত্র, জার্ডের সূত্র, ভরের সূত্র, ত্বরণের সূত্র। তাহলে কী হবে এটা? ত্বরণের সূত্র। বলের পরিমাপের ধারণা আমরা কোথা থেকে পাই? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। প্রথম গতিসূত্র থেকে আমরা কী পাই? জার্ড সম্পর্কে ধারণা পাই। তাহলে বলের গতিসূত্র অর্থাৎ ওই যে F = ma, এটা আমরা কোথা থেকে পাই? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। তো তাহলে কী হবে? বলের পরিমাপ আমরা কোথা থেকে পাবো? ত্বরণের সূত্র থেকে। রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত, তা হলো, ঠিক আছে, ভরের সংরক্ষণ, গতিশক্তি, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ। তাহলে এটা কি? অপশন নম্বর সি, রৈখিক ভরবেগ। তার কারণ কি? রকেট যখন উপরে যায় তখন কি হয়, এখানে যে জ্বালানি থাকে সেখান থেকে খুব দ্রুত গতিবেগে গ্যাস নির্গত হয়, ঠিক আছে। তো একটা নির্দিষ্ট পরিমাণ জ্বালানি, ধরো ভর এম, আর সেটা একটি প্রচণ্ড একটি স্পিডে বাইরের দিকে বার হচ্ছে, যে ভি। তো এই যে একটা বলের দিকে প্রয়োগ করছে, তার উল্টো দিকে রকেট একটা গতিবেগ নিয়ে এগিয়ে যায়। তাহলে কি এটা রৈখিক ভরবেগের সংরক্ষণ হলো, ঠিক আছে। তো এটা অপশন নম্বর সি। পরে বলছে 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি বুলেট ছোঁড়া হলো, ঠিক আছে। তো বন্দুকটির প্রতিক্ষেপ বেগ 5 মিটার/সেকেন্ড হলে বুলেটটির বেগ কত? তাহলে এটা এই ধরনের অঙ্ক আমরা কী থেকে করি? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। অর্থাৎ কোনো একটি সিস্টেমের ভরবেগ সবসময় ধ্রুবক থাকে। তো প্রথমে কী ছিল? প্রথমে বন্দুকটি স্থির ছিল, তাহলে কি গুলিটি স্থির ছিল। তাহলে প্রথমে বন্দুকেরও ভরবেগ 0 আর গুলি সেটারও ভরবেগ 0, ঠিক আছে। এটা হচ্ছে প্রাথমিক ভরবেগ। অন্তিম ভরবেগ কত হবে? বন্দুকের বলছে কত? 1 কেজি ভর, তাহলে 1 কেজি। তার প্রতিক্ষেপ বেগ কত বলছে না? 5। এটা হলো বন্দুকের ভরবেগ। আর গুলির ভরবেগ কত হবে? গুলির ভরবেগ, এনে আমাদের গুলি বা বুলেটটির গতিবেগ আমাদের বার করতে হবে। তো সেটা ভি ধরে নিলাম। আর তার ভর বলে দিয়েছিল 10 গ্রাম। 10 এটা গ্রামে আছে, তাহলে এখান থেকে যদি আমরা কিলোগ্রাম করতে চাই, সবগুলো যদি কেজিতে আছে, তাহলে এটাকে আমি এসে নিতে গেলে 10 টু দি পাওয়ার -3 বা 1000 দিয়ে ভাগ করতে হবে। এটা হলো, এখান থেকে আমরা ভিটা বার করবো। তাহলে ভিটা কত হবে? -5 এটা বাই 10 টু দি -3 আছে, 10 টু দি পাওয়ার -2, তাহলে -5 ইন্টু 10 টু দি পাওয়ার 2, তাহলে -500। তো মাইনাস কেন? কারণ যেদিকে বন্দুকটির গতিবেগ হবে তার উল্টো দিকে গুলিটি যাবে, ঠিক আছে। তো এই জন্য মাইনাস, বিপরীত দিক বোঝানোর জন্য। তাহলে 500 মিটার/সেকেন্ড। এখানে আছে অপশন নম্বর ডি, 500 মিটার/সেকেন্ড।
যে এম ভরের কোনো বস্তুর গতিশক্তি ই হলে রৈখিক ভরবেগ কত। তো আমরা জানি যে এম ভর এর কোনো একটি বস্তুর বেগ যদি ভি হয়, তার গতিশক্তি ই কত হয়, হাফ এম ভি স্কোয়ার, আর তার রৈখিক ভরবেগ সেটা কত হবে, এম ভি। তো এখানে বলছে কি না, এম ভরের কোনো বস্তুর গতিশক্তি ই, তাহলে গতিশক্তি মানে ই, ঠিক আছে, এটা সমান আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। আমরা কী করলাম, ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে 2e বা 2e সমান কত হবে, এম ভি স্কোয়ার। আমরা দুদিকে এম দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কী হবে, 2m ই, একটা এম ছিল আবার একটা এম দিয়ে গুণ করলাম, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার। এবার আমরা কী করলাম, রুট নিলাম, বর্গমূল করলাম দুদিকে, তাহলে এদিকে রুট ওভার 2m ই, এদিকে হবে রুট ওভার এম স্কোয়ার ভি স্কোয়ার, সেটাই সমান কি, রুট ওভার এম স্কোয়ার ভি স্কোয়ার, মানে কি এম ভি। এটাই আবার কি, রৈখিক ভরবেগ, অর্থাৎ রৈখিক ভরবেগ সময় কত হবে, তাহলে রুট ওভার 2m ই, এটা হবে রৈখিক ভরবেগ, যেখানে ইটা হচ্ছে গতিশক্তি। তাহলে রৈখিক ভরবেগ রুট ওভার 2m ই, অপশন নম্বর বি। মাত্রাগতভাবে ভুল সমীকরণটি হলো v ইজিক্যাল টু ইউ প্লাস এটি। তো v ইজিক্যাল টু ইউ প্লাস এটি, তো v মানে কি, গতিবেগ, অন্তিম গতিবেগ। তো গতিবেগের কী হবে, বেগের জন্য এল টি টু দি পাওয়ার -1, ইউ এর জন্য এল টি টু দি পাওয়ার -1, আচ্ছা ত্বরণের জন্য এল টি টু দি পাওয়ার -2, টাইমের জন্য টি। তাহলে এটাও হয়ে যাচ্ছে কি না, এল টি টু দি পাওয়ার -2, এটা তাহলে -1, তাহলে কি এদিকে এল টি টু দি পাওয়ার -1, এটাও এল টি টু দি পাওয়ার -1, এটাও এল টি টু দি পাওয়ার -1, তাহলে মাত্রাগতভাবে সঠিক। এখানে আমাকে জানতে চাইছে কি, কোনটি ভুল মাত্রাগতভাবে। তারপর একটা দেখো এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার একটা আছে, এবং যদি করো তুমি লাস্ট এটা দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 280, এটা ভুল হবে। ভি স্কোয়ার মানে কি, ভি স্কোয়ার, ভি মানে কি এল টি টু দি পাওয়ার -1, তার স্কোয়ার মানে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, কিন্তু যে লাস্ট যেটা আছে 280, এই যে আছে এটির কিন্তু মাত্রা কি, এ মানে হচ্ছে তোমার এল টি টু দি পাওয়ার -2 ইন্টু টি, তাহলে এল টি টু দি পাওয়ার -1, তাহলে দেখি কি এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এখানে কিন্তু এল টি টু দি পাওয়ার -1, তাহলে এদিকে মাত্রা আলাদা, এদিকে মাত্রা আলাদা, তাহলে এটা হবে অপশন নম্বর ডি। যদি তুমি সি অপশনটা দেখো, এস মানে কি দূরত্ব, সেটা কি এল, আর ভি মানে কি এল টি টু দি পাওয়ার -1, টি মানে টাইম, তাহলে এটা -1, এটা 1, তাহলে এটা গেল, তাহলে এল হলো, দুদিকে এল, তাহলে মাত্রা দুদিকে সমান আছে, ঠিক আছে। তার আগেরটা যদি দেখো, এস ইকুয়াল টু ইউটি প্লাস এ টি স্কোয়ার, তো এস মানে কি, এস মানে এল দৈর্ঘ্য, যতটা দূরত্বে গেল সেটা ইউ মানে গতিবেগ, এল টি টু দি পাওয়ার -1 ইন্টু টি, তাহলে এটা টি ক্যান্সেল, এটা এল, তাহলে এর মাত্রা সমান। হ্যাঁ, আরেকটা আছে কি এ টি স্কোয়ার, এ মানে এল টি টু দি পাওয়ার -2 ইন্টু টি স্কোয়ার, তাহলে এখানেও এল আসছে, এটা কেটে যাচ্ছে, এটা -2 + 2, তাহলে এদিকে মাত্রা এল, তাহলে মাত্রা অনুযায়ী সমান আছে। ভুল কোনটা আছে না, এটা অপশন নম্বর ডি, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 280, এখানে হচ্ছে মাত্রাগতভাবে ভুল সমীকরণটি হলো এটা। পরের স্কুলটা দেখব, প্রদত্ত রাশিগুলির মধ্যে স্কেলার রাশিটি চিহ্নিত করো। ত্বরণ, মন্দন, ভরবেগ, কার্য। আমরা জানি স্কেলার রাশি কেবলমাত্র মান থাকবে, কোন দিক বহিমুখ থাকবে না, তো আমরা জানি কার্য একটি স্কেলার রাশি, তাহলে অপশন নম্বর ডি। এককবিহীন রাশি হলো আয়তন, তাপমাত্রা, আপেক্ষিক গুরুত্ব, বেগ, তাহলে এটা আপেক্ষিক গুরুত্ব। মূল একক হলো, ঠিক আছে, এককবিহীন রাশি হয়ে গেল কোনটা, আপেক্ষিক গুরুত্ব। তারপর একটা হচ্ছে মূল একক হলো, মূল একক মানে কি দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো। তো এখানে যে ক্ষেত্রফল, আয়তন, প্রস্থ, ঘনত্বের একক, তাহলে প্রস্থটা হবে মূল একক, কারণ প্রস্থ মানে কি একটি দৈর্ঘ্য, তাহলে সেটা মূল একক।
ত্বরণের মাত্রীয় সংকেত হলো, আমরা কি জানি এটা L (10⁻²), এগুলো আমরা আগে করেছি। L (10⁻²) ত্বরণের মাত্রা। তারপর হচ্ছে বস্তু কণা সমবেগে চললে তার, ঠিক আছে, সমবেগে চলছে, কোনো বেগ পরিবর্তন হচ্ছে না, তাহলে কি এখানে হচ্ছে ত্বরণ থাকবে, তাহলে এটা তো হবে না। তো হচ্ছে ত্বরণ ধ্রুবক থাকবে, এটাও হবে না, কারণ ত্বরণ থাকলে কখনো বেগ, ত্বরণ যদি ধ্রুবক থাকে তখন ত্বরণ যদি থাকে তাহলে তার বেগ বৃদ্ধি হবে। বলছে ত্বরণ কখনই থাকবে না। আরেকটা বলছে ত্বরণ থাকতে পারে, ঠিক আছে। তো যদি কোনো বস্তু বৃত্তপথে গতিশীল হয়, ঠিক আছে, সমবেগে গতিশীল হচ্ছে, ঠিক আছে, সমবেগে, বেগ কিন্তু সমান আছে, মানে ধর ভি গতিবেগে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সমবেগ, এবং যেহেতু বৃত্তপথে ঘটছে, আমরা বৃত্তপথে কী জানি যে প্রতি মুহূর্তে তার গতির অভিমুখ তার স্পর্শক বরাবর হয়। ধর এখানটায় আছে, তাহলে তার গতির অভিমুখ এদিকে, যদি এখানটা থাকে তাহলে গতির অভিমুখ এদিকে, তাহলে কি, যেহেতু অভিমুখটা পরিবর্তন হচ্ছে, তাহলে এখানটা ত্বরণ থাকছে, ঠিক আছে। তো যেহেতু অভিমুখটা পরিবর্তন হচ্ছে, ত্বরণ থাকছে, বেগের অভিমুখটা পরিবর্তন হচ্ছে, কিন্তু আবার এটা সমবেগে গতিশীল, ঠিক আছে। ভি গতিবেগে ঘুরছে, কিন্তু যেহেতু অভিমুখটা পরিবর্তন হচ্ছে, তাই সেই জন্য একটা ত্বরণ হচ্ছে। এছাড়া গতিশীল হলে, বৃত্তপথে গতিশীল হলে কেন্দ্রের দিকে যে একটি ত্বরণ কাজ করে, সেটাকে আমরা কী বলি, সেন্ট্রিপিটাল ফোর্স, ঠিক আছে। তো এই জন্য কি, এটা ত্বরণ থাকবেই এটা আমরা বলতে পারবো না, কিন্তু ত্বরণ থাকতে পারে যদি কী হয়, বৃত্তপথে গতিশীল হয়। যদি কোনো সরলরেখা বরাবর গতিশীল হয়, সেক্ষেত্রে কিন্তু হবে না, তাই এটা দেবো। এখানে হচ্ছে ত্বরণ কখনোই থাকবে না, ত্বরণ ধ্রুবক হবে, তাহলে এটা তো হবে না, ত্বরণ থাকবেই। ত্বরণ যদি থাকে তাহলে বস্তু কণা যদি সরলরেখা বরাবর গতিশীল হয়, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারবো না। পরেরটা বলছে প্রাথমিক বেগ 0 হলে t সময়ে a সমত্বরণে গতিশীল কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তো আমরা এটা জানি যে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি না, s = ut + ½ a/t²। তো এখানে কি বলছে না, প্রাথমিক গতিবেগ কত, 0, তাহলে এটা 0, তাহলে এখানে 0 × t + ½ a/t², তাহলে এটা তো পুরোটাই 0 হয়ে গেল, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে, ½ a/t²। তাহলে এখানে কোনটা আছে না, অপশন নম্বর বি, ½ a/t²। তারপর বলছে 3টি প্রাথমিক একক দিয়ে গঠিত একটি রাশি হলো কী হবে, ভরবেগ, এটা আমরা আগে করেছি। তারপর বলছে নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হলো মহাকর্ষ বল, নিউক্লিয় বল, তড়িৎ-আকর্ষ বল, বিকর্ষণ বল। আমরা কি জানি যে পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে না, নিউট্রন থাকে, প্রোটন থাকে, আর তার বাইরে যে কক্ষপথগুলো সেখানে কি থাকে, ইলেকট্রন থাকে। তো যেহেতু প্রোটনগুলো ধনাত্মক আধানযুক্ত, তো যদি এখানে অনেকগুলো প্রোটন থাকে তাহলে কি হবে, ধনাত্মক আধানের মধ্যে বিকর্ষণ বল সৃষ্টি করতে পারে। তাহলে পরমাণু কীভাবে স্থায়ী হয় না, এখানে নিউক্লিয় বল অল্প দূরত্বের মধ্যে কাজ করে, যেখানে কি হয় না, প্রোটন একটা ইলেকট্রন গ্রহণ করে নিউট্রনে পরিবর্তন হতে থাকে প্রতি মুহূর্তে এই নিউক্লিয়াসের ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যে। এখানে যেহেতু প্রোটন নিউট্রন আছে, তো প্রোটনগুলো ধনাত্মক চার্জ যদি পাশাপাশি থাকে তাহলে বিকর্ষণ বল, সেক্ষেত্রে নিউক্লিয়াস স্থায়ী হওয়ার কথা নয়, কিন্তু সেখানে নিউক্লিয় বল বলে একটি বল কাজ করে, যেখানে কি হয় না, প্রোটনগুলি ইলেকট্রন নিয়ে নিউট্রনে পরিবর্তন হয় প্রতি মুহূর্তে। এর ফলে যে একটা ইন্টারাকশন তৈরি হয়, সেখানে সেই বলটাকে আমরা কী বলি, নিউক্লিয় বল। এর জন্যই কী হয় না, নিউক্লিয়াসটা স্থায়িত্ব হয়। তাহলে এখানে কোনটা হবে, অপশান নম্বর বি, নিউক্লিয় বল। মৌলের স্বকীয় ধর্ম ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, কক্ষপথের সংখ্যা কোনোটি না, তাহলে কি পরমাণু ক্রমাঙ্ক, কারণ পরমাণু ক্রমাঙ্ক যদি পরিবর্তন হয় তাহলে কী হয় না, মৌল চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা হবে অপশান নম্বর বি। একটি আলফা কণার ভর কটি প্রোটনের সমান না, 4টি। আলফা কণা মানে হিলিয়ামের মতো He2 4, তাহলে 4টি প্রোটনের মতো তার ভর। তবে বোরের পরমাণু মডেল প্রযোজ্য হয় যে কণার জন্য, তা হলো হিলিয়াম প্লাস, লিথিয়াম প্লাস, ঠিক আছে, বেরিলিয়াম আছে, ক্যালসিয়াম। তাহলে আমরা কি জানি না, বোরের পরমাণু মডেল কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, একটি মাত্র ইলেকট্রন থাকবে, ঠিক আছে, একটি মাত্র ইলেকট্রন। তাহলে কি, যেমন হাইড্রোজেন H11 যেটা, সেখানে কি হয়, একটা ইলেকট্রন, একটাই প্রোটন, কোনো নিউট্রন নেই, তাহলে এক্ষেত্রে প্রযোজ্য। যদি বলো হিলিয়াম, তাহলে হিলিয়ামে 2টো ইলেকট্রন থাকে, সেখান থেকে 1 ইলেকট্রন বার করে নিলে হিলিয়াম প্লাস,
তাহলে এখানে প্রযোজ্য হবে। যদি বলো লিথিয়াম 3টে থাকে, তাহলে লিথিয়াম 2+, 3 ইলেকট্রন ছিল, আমি 2টো বার করে নিলাম, তাহলে 1 ইলেকট্রন আছে, তাহলে এক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি বেরিলিয়াম হয়, তাহলে বেরিলিয়াম 3+, 4টে থাকে, আমি 3টে ইলেকট্রন বার করে নেব, তাহলে এখানে 1 ইলেকট্রন থাকবে। অর্থাৎ যখন কোনো পরমাণুর মধ্যে একটি মাত্র ইলেকট্রন থাকবে, সেখানে আমরা বোরের পরমাণু মডেল প্রয়োগ করতে পারবো। তাহলে এখানে কি অপশান আছে? হিলিয়াম প্লাস এটা আছে। তাহলে হিলিয়ামে এমনিতে 2টো থাকে, সেখান থেকে 1 ইলেকট্রন বার হয়ে গেল, তাহলে একটি মাত্র ইলেকট্রন আছে, তাহলে এখানে প্রযোজ্য। লিথিয়ামে 3টে থাকে, সেখান থেকে আমি 1 ইলেকট্রন বার করেছি, তাহলে কী আছে? এখানে 2টো ইলেকট্রন আছে, তাহলে এক্ষেত্রে প্রযোজ্য নয়। বেরিলিয়ামে তো 4টে ইলেকট্রন হবে না। তাহলে বোরের পরমাণু মডেল প্রযোজ্য হয় যে কণার জন্য, তা হলো He2+, অর্থাৎ একটি মাত্র ইলেকট্রন থাকতে হবে। সোডিয়াম পরমাণুর KLM কক্ষের ইলেকট্রন বিন্যাস এটা দিয়েছে, তো এটা আমরা আগে করেছি। আমরা কীভাবে দেখি? প্রথম কক্ষে 2টি, তারপরে কক্ষে 8টি, তারপরে কক্ষে 18টি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। আমরা কোন ফর্মুলার সঙ্গে দেখেছিলাম? সাহায্যে 2n² এই ফর্মুলার সাহায্যে দেখেছিলাম। এবং পরমাণুর কক্ষপথগুলোকে আমরা কী নামকরণ করেছিলাম? প্রথমটা K, তারপরেরটা L, তারপরেরটা M, এরকমভাবে। তো এখানে সোডিয়ামের জন্য আমরা জানি কত? 11। তাহলে 11টার জন্য তাহলে কী হবে? প্রথম কক্ষে 2টো থাকলো, তারপরে কক্ষে 8টা থাকলো, তাহলে 10টা হলো। আর কটা করে থাকলো? একটা, তাহলে একটা, তাহলে কত হবে? 2, 8, 1। এটাই পরপর কক্ষপথগুলো K, দেন L, তারপর M, তাহলে 2, 8, 1 এভাবে ইলেকট্রনগুলো থাকবে। এখানে 2, 8, 1 অপশন নম্বর A। থ্যাংক ইউ।